টানা কয়েকদিনে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। তবে কোনো নদ নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুর এবং নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃহত্তর সিলেটের বেশিরভাগ জেলায়। বৃষ্টি হচ্ছে সীমান্তের ওপারেও, তাই সুনামগঞ্জের নদ নদী দিয়ে ঢুকছে ভারত থেকে আসা পাহাড়ি ঢল। পানি বাড়তে থাকায় তৈরি হয়েছে বন্যার শঙ্কা। সুরমা কুশিয়ারা নদীর পানিও ঊর্ধ্বমুখী। এতে হাওড় অঞ্চলের মানুষ হয়ে পড়েছেন উদ্বিগ্ন। ভয় করতেছে যে পানি কোন পানি হইব না হইব, কি করবো না করবো, এটা তো মানুষের খুব আতঙ্কের ব্যাপার আছে। ভয় আছে না, তুফান আইব কিতা আইব, বাড়ি ঘর ভাঙলে দেখা খারাপ অবস্থা, বুঝনি, বাড়ি করে থাকতাম পারি না, কিচ্ছু না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনো বিপদ সীমার নিচে রয়েছে। পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওরগুলো অনেকাংশই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওরে প্রবেশ করবে। সেক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা বা যে আশঙ্কা, সেটা এই মুহূর্তে আমরা আশা করছি না। সিলেটের নদ নদীর পানি এখনো বিপদ সীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন জেলা প্রশাসক। পানি বিপদসীমার অনেক নিচে আছে, এখনো সামগ্রিকভাবে ওইভাবে পানি উজান থেকে আসেনি। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমতে শুরু করেছে নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি। তবুও বন্যা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। শেরপুরে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় জেলার নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা এখনো রয়েছে। ধান তোলা শেষ, বিরেদি ধান নিয়ে আমরা ধান সুগার বানাই, ধান কাটা নাকি এখনো মাড়ো আছে। টানা বৃষ্টিতে লালমনিরহাটে নিচু এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান, ভুট্টা ও সবজি বাগান। এখন বৃষ্টির কারণে ধান আমার তলায় গেছে, কাটতে পারতেছি না, কামলারা বেশি টাকা নিচ্ছে। ফলন যা হয়েছে আল্লাহ খারাপ হয় নাই, কিন্তু বৃষ্টি যে শুরু করছে এখন কাটি নিয়ে যে ঘরের থেকে পালা করে ধুয়ে তো লাভ নেই, তেমন তো কাটাও তো লাগবে। কুড়িগ্রামে বৃষ্টির কারণে শহর ও গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সরকারি বিভিন্ন অফিস, আদালত ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। আব্দুল আল মামুন, ৭১। সুনামগঞ্জের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, নিচু এলাকাগুলোতে কি অবস্থা দেখছেন? কোথাও জলাবদ্ধতা আছে কিনা? একই সাথে একটু জানতে চাই যে প্রশাসনের আগাম প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, প্রতিবেদনটিতে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, গতকাল থেকে আসলে সুনামগঞ্জে নদীর পানি বাড়তে শুরু করেছিল। আমরা যদি আপনাকে আপডেট খবর জানাই, পানি উন্নয়ন বোর্ড থেকে আজকে যে সকালের যে তথ্য, গত 24 ঘন্টায় স্বস্তির খবর হচ্ছে সুনামগঞ্জে সুরমা নদীর পানি 1 সেন্টিমিটার কমেছে। অর্থাৎ রাতে বৃষ্টির পরিমাণ কম থাকার কারণে আসলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। যদিও আভ্যন্তরীণ যে নদী আছে, অন্যান্য যে নদী, জাদুকাটা, চলতি, কুশিয়ারা, এসব নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি জানানোর চেষ্টা করি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন, সুনামগঞ্জে প্রায় শতাধিক হাওর এখনো আসলে পানিতে ভর্তি হয়নি। এই যে নদীর পানি আসলে হাওরে যাওয়ার কারণে এতে নিম্নাঞ্চলের পানিটা কিছু কমতে শুরু করবে। যদি বৃষ্টিপাত বাড়ে তাহলে হয়তো নদীর পানি বাড়বে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। যেমনটা আপনি জানাচ্ছিলেন যে নিম্নাঞ্চলে আসলে পানির চাপ সৃষ্টি হওয়ার কারণে এই নদী তীরবর্তী মানুষের মধ্যে একটি উদ্বেগ, উৎকণ্ঠা দেখা গিয়েছে। এবং আমরা যদি বলি, সুনামগঞ্জ শহরের কিছু কিছু জায়গাতে আসলে ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকার কারণে এখানে বৃষ্টির পানি জমে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের যে তথ্য, তারা বলছেন যে সিলেট বা এইসব অঞ্চল থেকে পাহাড়ি যে ঢল আসছে সেটি সুনামগঞ্জের যে নদ নদীর পানি বৃদ্ধি পেলেও আসলে হাওড় অঞ্চলে পানি না থাকার কারণে এই পানিটি হাওড়ে যখন যাবে তখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। জেলা প্রশাসন থেকে আসলে তারা জানিয়েছে, জেলা প্রশাসক জানাচ্ছেন যে তারা দুর্যোগ ব্যবস্থাপনার আজকেই হয়তো একটি সভা করবেন এবং এর মাধ্যমে হয়তো তারা
যদি খারাপ পরিস্থিতি যায় তাহলে হয়তো প্রস্তুতি গ্রহণ করার কথা জানিয়েছেন। আসলে সুনামগঞ্জে বৃষ্টিপাত এখন পর্যন্ত আসলে রাতে যেমনটা হয়েছে, যদি দিনে এটি অব্যাহত থাকে তাহলে নদীর পানি বৃদ্ধি পাবে এবং এটি যদিও হাওরের পানি কম থাকার কারণে এটি বন্যার ভয়াবহতা রূপ নিবে না বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তো আসলে দেখার বিষয় হচ্ছে কতটুকু বৃষ্টিপাত হবে এবং উজানের ঢল আসলে হয়তো নদীর তীরবর্তী অঞ্চলে এই বন্যার চাপ। শহীদ, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। সুনামগঞ্জের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। সরকারিভাবে ধান চাল ক্রয় শুরু হলেও গাইবান্ধায় কৃষকের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকরা বলছেন, চলতি বোরো মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে, কিন্তু সরকারি ক্রয় কেন্দ্রে ধান দিচ্ছে একটি সিন্ডিকেট। এতে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, নিয়ম মেনে কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। শামীম আল শামুর তথ্য ছবিতে প্রতিবেদন। মাঠ জুড়ে দোল খাচ্ছে পাকা ধান। আবহাওয়া অনুকূলে থাকায় আর রোগবালাই না হওয়ায় ধানের ফলনও ভালো, কিন্তু দাম নিয়ে শঙ্কায় কৃষক। এবছর গাইবান্ধার ৭ উপজেলায় ১,২৯,০২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। কৃষকরা বলছেন, বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনছে সরকার। মুনাফা বেশি হওয়ার কারণে হুমড়ি খেয়ে পড়ছে একটি সিন্ডিকেট চক্র। তাদের দাপটে সাধারণ কৃষকরা ক্রয় কেন্দ্রের আশেপাশেই ভিড়তে পারছেন না। আমরা তো ওখানে পাত্তাও পাই না, কিন্তু অফিসাররা টাকা খায়, যাদের টাকা খায় তাদের কাছে ধান নেয়। আমরা উৎপাদন করি গ্রাম, শহর থেকে আসি, যারা গোডাউনের মালিক, যারা লাইসেন্সের মালিক, তারাই আসি আমাদের কাছে এই কম দামে ধান নিয়ে তারা ১৪০০-১৫০০ টাকা করে গোডাউনে ঢুকাচ্ছে। কৃষকরা আরও জানান, ক্রয় কেন্দ্রে গেলেও ধান কেনা শেষ বলে জানিয়ে দেওয়া হচ্ছে। এতে বাধ্য হয়ে বাজারে ২২ টাকা মূল্যে কেজি প্রতি ধান বিক্রি করে দিচ্ছেন তারা। এখানে তো আমরা কোনো পাত্তাই পাই না, অফিসারের সাথে ওরা ব্যস্ত, তারপর অনেক সিন্ডিকেট, অনেক ঝামেলা। খরচ করিয়ে ধানের দাম পাই না, এত কষ্ট করে লাভ কি? ধান আবাদ না করে অন্য আবাদ করা ভালো হবে। এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তার দাবি, নিয়ম মেনে কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান ও চাল নেওয়া হচ্ছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ১১টি কেন্দ্রে ৯,৩৮৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ হয়েছে মাত্র ২৪৩ মেট্রিক টন ধান। সরকারিভাবে যে ধান সংগ্রহের প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে দ্রুততার সাথে শুরু হয় তাহলে কৃষকরা ধান খাদ্যগুদামে দিতে পারবে। ২৪ এপ্রিল থেকে সরকারিভাবে বড় ধান ও চাল সংগ্রহ চলছে, যা চলবে আগস্ট পর্যন্ত। আব্দুল আল মামুন, ৭১। গাইবান্ধায় ধান চাল সংগ্রহ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শামু। শামু, ধান চাল সংগ্রহের কি ধরনের অনিয়মের অভিযোগ করছেন কৃষকরা এবং এই অনিয়মের অভিযোগ নিয়ে খাদ্য কর্মকর্তারা কি বলছেন জানাবেন। শেষ প্রশ্ন দিয়ে যদি আমি শুরু করি, এই বিষয়ে কিন্তু নানা অনিয়মের অভিযোগ আছে, কিন্তু এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক যে কর্মকর্তা আছেন মিজানুর রহমান, তিনি কিন্তু কোনোভাবেই কথা বলতে রাজি হননি। তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমি যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধায় ১,২৯,০০০ হেক্টর জমিতে কিরি বোরো আবাদ হয়েছে এবং আবাদ কিন্তু বেশ ভালো ফলন হয়েছে। কৃষকরা তেল, সার, কীটনাশক, মজুরি দিয়ে প্রতি মণ তাদের ধান প্রায় ১,০০০ টাকার উপরে কিন্তু পড়ে গেছে। এরপর পরেই কিন্তু ধান যখন পাকা শুরু হচ্ছিল তখন কিন্তু ব্লাস্ট রোগ এবং কারেন্ট পোকার যে উপদ্রব ছিল সেগুলো পাশ কাটিয়ে কৃষকরা ধান তাদের ঘরে তুলতে পেরেছে। মাঠে প্রায় সব ধানই কাটা শেষ হয়েছে। কিন্তু যে বিষয়টি হয়েছে, সরকার আসলে ন্যায্য মূল্য দিয়েছে কিন্তু কৃষকদের ১৪৪০ টাকা সাথে সরকারিতে দর দিয়েছে, কিন্তু সাধারণ কৃষকরা সেই সুবিধা পাচ্ছেন না।
সাধারণ কৃষকরা এই খাদ্য গুদামে ধান দিতে এসে সেই অ্যাপসের জটিলতায় এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে পাশ কাটিয়ে তারা কোনোভাবেই এখানে ধান দিতে পারেন না। বাধ্য হয়ে তারা খোলা বাজারে ধান কিন্তু 850-900 টাকা মনের মধ্যে ধান বিক্রি করে। তাদের এই নানা অনিয়মের কারণে এখানকার কৃষকরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। সরকারি যে সুবিধা সেই সুবিধা কিন্তু পাচ্ছেন না। কৃষকরা বলছেন যে তারা আসলে মাঠ পর্যায়ে যদি এই ক্রয় কেন্দ্র করা হতো তাহলে তারা সেই সুবিধা হয়তো বা পেতেন। তারা যে বিষয়টি আরো অনেক দূর প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যখন ধান নিয়ে আসেন, এখানে নানা কারণে তাদের ধানটা যখন ফিরিয়ে দেওয়া হয় তখন কিন্তু আবার তাদের সেই পরিবহন খরচটা দিতে হয়। এই নানা জটিলতার কারণে কৃষকরা কিন্তু এখানে ধান দিতে পারে না। এখানে অভিযোগ আছে কৃষকদের এই ধান না দিতে পারার কারণে এখানে যে 9,385 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে তার লক্ষ্যমাত্রা কিন্তু এক মাসে 3% সংগ্রহ করা হয়েছে। এই বাকি লক্ষ্যমাত্রাটা পরবর্তী যে সিন্ডিকেট আছে তারা বিভিন্ন কৃষকের কাগজ কলমে নাম ব্যবহার করে তারা কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করবে। আমি এই বিষয়ে এখানে একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই, ভুক্তভোগী একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই। আমরা আসলে জানতে চাই আপনি তো আসলে এখানে ধান দেওয়ার বিষয়ে যে সরকার যে দাম বৃদ্ধি করেছে তারপর কম দামে বাইরে বিক্রি করছেন, আপনারা আসলে এখানে ধান দিচ্ছেন না কেন? কি সমস্যা? মূলত আমরা এখানে তো ধান দিতে চাই কৃষক হিসেবে। আমরা যে আবাদ গ্রহণ করি, যত কষ্ট করে আবাদ করি, বিভিন্ন জটিলতা চারিদিক জটিলতা সমস্ত উপেক্ষা করি আমরা যে ধান গ্রহণ দিতে চাই। সরকার তো আমাদেরকে সুন্দর রেট দিয়েছেন, দাম মূল্য দিয়েছে। সেই মূল্য হিসেবে আমরা তো সেই মূল্যটা আমরা পাই না। কি কারণে পাই না? কেন আমরা সেভাবে ধান দিতে পারি না। প্রথমত যে অ্যাপসের যে জটিলতাগুলো, আমরা সাধারণ কৃষক কিভাবে এই অ্যাপসের জটিলতা, আমরা তো মোবাইলে টিপতে জানি না ঠিকভাবে। একটা মোবাইল ব্যবহার করবো কিভাবে, আমরা অল্প শিক্ষিত অশিক্ষিত আমরা কৃষক, আমরা এই অ্যাপসের জটিলতায় যেতে পারি না, আমরা ওটিপি বুঝি না। আমরা এইভাবে আমরা যদি আজকে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে থাকি তাহলে তো আমরা আবেদনই করতে পারি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা অনেকে আছি যারা এই আবেদনগুলো নিজের দায়িত্বে বিভিন্ন কৃষকের কাছ থেকে করে নিয়ে তাদের মাধ্যমে আমরা ধানগুলো অনেকে এখানে সংগ্রহ করা হয় এবং সেইভাবে ধীরে ধীরে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করা হয় এবং সেটা সর্বশেষ পর্যন্ত। এতে করে এই সমস্ত সমস্যার কারণে দেখা যায় আমরা এখানে ধান দিতে আসতে চাই না, কারণ আমরা বাইরে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ করে কিভাবে? আমরা তো দেখছি প্রায় 3% লক্ষ্যমাত্রা হচ্ছে, এক মাস পেরিয়ে গেল। তাহলে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করে কিভাবে আপনি মনে করেন? এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হয় প্রথম অবস্থায় ধীরে ধীরে যখন এই ধানগুলো পাওয়া যায় না তখন যদি অফিসে এটা যোগাযোগ করা হয় তখন অফিস বিভিন্ন মিলার আছে তাদের মাধ্যমে, বিভিন্ন আরো আশেপাশের লোকজন আছে তাদের মাধ্যমে এই ধানগুলো তারা সংগ্রহ করার চেষ্টা করে। এবং ধরতে গেলে এক কথায় যেটা বলা যায় অফিসের নিজস্ব কিছু ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে এই জিনিসগুলো তারা সংগ্রহ করে থাকে এবং তারা ধান দেয়। এবং এখানে কৃষকের কোনো যে তারা পাত্তাই পায় না, করে গ্রামীণ ভাবে আমরা বলতে আমরা ওইভাবে চান্স পাই না, পাত্তাই পাই না। এটাই হচ্ছে বিষয়। চৈতি, আপনি শুনছিলেন একজন কৃষক কিন্তু বলছিলেন এখানে নানা অনিয়মের কারণে কৃষকরা এখানে ধান দিতে পারেন না। বিষয়টি কিন্তু জটিল করা হচ্ছে এবং জটিল প্রক্রিয়ার কারণেই কৃষকরা পারে না। যদিও কৃষকরা এখানে আসেন তারা নানাভাবে হয়রানির শিকার হন। এখন কৃষকরা অভিযোগ করছেন যে এখানে পদে পদে কৃষকদেরকে খরচ করতে হয় এবং ধান ঢুকানোর আগে এবং ধান ভিতরে বিল করার সময় নানা প্রকার জটিলতার কারণে কৃষকরা বাধ্য হয়। এই কৃষকরা ধার দেনা করে তারা কিন্তু ধান উৎপাদন। শ্যাম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গাইবান্ধা থেকে ধান চাল সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীম আল শাম্য। জমে উঠতে শুরু করেছে রাজশাহীর আমের সবচেয়ে বড় বাজার বানেশ্বর হাট। বিভিন্ন গুটি জাতের পাশাপাশি একে একে হাটে উঠছে সুস্বাদু গোপালভোগ, লখনা সহ অন্যান্য জাতের আম। তবে সাতক্ষীরায় আগাম জাতের আমের ভরা মৌসুম চলায় রাজশাহীর বানেশ্বরে কাঙ্ক্ষিত কেনাবেচা এখনো শুরু হয়নি বলছেন বিক্রেতারা। যদিও আগামী সপ্তাহ থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সকাল সকাল বাগান থেকে ঝুড়ি ভর্তি সতেজ আম চলে আসে বানেশ্বর হাটে। থরে থরে আমের পসরা সাজাতে ব্যস্ত হয়ে ওঠেন বিক্রেতারা। শুরু হয় বেচাকেনা। এবারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 15ই মে থেকে শুরু হয়েছে আম সংগ্রহ।
এর মধ্যে বিভিন্ন জাতের গুটি আমের পাশাপাশি হাটে উঠেছে গোপালভোগ, লক্ষণভোগ। তবে আমের দাম নিয়ে কিছুটা হতাশ বিক্রেতারা। মোটামুটি গাছের উপরেই 900-1000 দাম পড়ছে, কিন্তু মার্কেটে লিয়ে বেচা কিনা চলছে মোটামুটি ধরেন যে 700 বেচা লাগছে। লক্ষণে আছে 800 টাকা বাজার, আর গোপাল আছে 2000-1800। গোপালভোগ আমটা প্রথম থেকে যদি আমরা 2.5 থেকে 3-এর মধ্যে পেতাম, যেহেতু গোপালভোগ সংখ্যা কম, সেটা আমরা পাইনি। আসছে কোরবানি ঈদ, সাতক্ষীরায় পর্যাপ্ত আগাম আমের সরবরাহ এবং এখন পর্যন্ত খিরসাপাতি ও ল্যাংড়া আম বাজারে না আসায় কাঙ্ক্ষিত পাইকার নেই বানেশ্বরে, এমনটাই বলছেন আম ব্যবসায়ীরা। সাতক্ষীরাতে অনেক আম উঠতেছে, ওখানে মানে অনেক আম ওঠার জন্য এখানে একটু কম আসতেছে, আমাদের দিকে এখন উঠতেছেও কম। পার্টি সবাই গৃহস্থ সম্পূর্ণ, সবাই তো ভাঙা শুরু করে নাই, অল্প অল্প আসছে। জমবে সামনে ঈদের পরে বাজারটা ভালো লাগে, লোক জমবে। তবে সপ্তাহ ব্যবধানে আমের হাট ভরে উঠবে জানিয়ে আম কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলছে হাট কমিটি। থানা এবং টিওনো এবং হাইওয়ে সবাই আমাদের সহযোগিতা করছে, আমাদের থেকেও আছে এবং প্রশাসন থেকেও আছে। ব্যাপারীদের জন্য আমরা সার্বিক সহযোগিতা থাকার থেকে শুরু করে আপনার সব দিক দিয়ে তাদের জন্য আমাদের সহযোগিতা থাকবে। এবছর জেলায় 2,60,006 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা আশা করছে কৃষি বিভাগ। আর চলতি মৌসুমে আমের এই হাটে 70 থেকে 100 কোটি টাকার আম বাণিজ্যের আশা করছেন হাট ইজারাদাররা। রাশিদুল হক, রুশো, 71, রাজশাহী। রাজশাহীর আমের বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক, রুশো। রুশো, বানেশ্বর হাটে কোন কোন জাতের আম উঠেছে এবং দাম এবং মান নিয়ে কি বলছেন ক্রেতারা, বেচাকেনা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আমি এখন আছি বানেশ্বর বাজারে। আসলে গত রাতে কিন্তু এই এলাকায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সে কারণে সকাল সকাল যে সমস্ত বাগানি আছেন তারা কিন্তু আম সংগ্রহ করতে পারেননি। তারা যেটি বলছেন যে আজকে হাট বসতে কিছুটা বাড়তি সময় লাগবে। তো এখন পর্যন্ত যে হাটের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি। আমরা এখন আছি বানেশ্বর বাজারে, এখানে যে আমের দোকানগুলো আছে সেখানে আমরা দেখছি যে আম আসতে শুরু করেছে বিভিন্ন অঞ্চল থেকে। এই বানেশ্বর কিন্তু এই উত্তরাঞ্চলের মধ্যে রাজশাহীর জেলার মধ্যে সব থেকে যে বড় হাট সেটি কিন্তু আমের যে হাট সেটি এখানে বসে এবং এখানে আমরা বিভিন্ন ধরনের, আপনি জানতে চাইছিলেন যে কোন কোন ধরনের আম উঠতে শুরু করেছে, বিভিন্ন ধরনের আম কিন্তু এখানে পাওয়া যায়। তবে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী এখন আমরা যেটি দেখছি যে গোপালভোগ আম এবং লখনা আম কিন্তু উঠতে শুরু করেছে। বিভিন্ন জাতের গুটি আম বা আতি আম যেটি স্থানীয় ভাষায় বলে সেটিও কিন্তু উঠতে শুরু করেছে। আমরা একটু কথা বলতে চাই, এগুলো কি আম? এটা আপনার ফজলি। আচ্ছা, এগুলো কি মূলত আচারের জন্য? আচারের জন্য এই আমগুলো কিন্তু আসলে যে ঝড়ে, গত রাতে যেমনটি বলছিলাম যে ঝড় বৃষ্টির কারণে এই আমগুলো পড়েছে। ফজলি আম এটি সাধারণভাবে সব শেষে ওঠে, তবে এই আমগুলো আচারের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। এর পাশাপাশি আরো আমরা দেখি এদিকে যে আমগুলো আছে, সে আমগুলো মূলত এই বাজারে আমরা এসে যতদূর জেনেছি বা আপনি সংবাদে শুনছিলেন, এবার কিন্তু যারা ব্যবসায়ী আছেন বা আম বিক্রেতা তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি পাচ্ছে। আমরা একটু জেনে নিতে চাই যে এই ধরনের আমগুলো কি আম? এগুলো গোপালভোগ। এই যে গোপালভোগ কত করে বিক্রি করছেন এগুলো? 1800 থেকে 2000 টাকা মন। 1800 থেকে 2000 টাকা মনে যে গোপালভোগ গুলো বেশ আকারেও বেশ ভালো। তো এই এছাড়া একটু কথা বলি আপনাদের সাথে, কি কি আম উঠছে বাজারে গোপালভোগের পাশাপাশি? গোপালভোগ আছে, আটি আছে। গোপালভোগ আটি, খিরসা আছে, কিন্তু এখন খিরসাটা পাকবে না, কারণ খিরসা উঠছে মেডিসিন করে পাকাচ্ছে। আচ্ছা, লখনা আম আছে কি? হ্যাঁ, লখনা আছে। লখনা আছে। গোপালভোগ কত করে বললেন? এটা কত? গোপালভোগ 1800 থেকে 2000 টাকা। আর অন্যান্য আমগুলা 1400 থেকে আরম্ভ করে 1800-2000 পর্যন্ত বিক্রি হয়ে
2000, মানে 2000-এর মধ্যে আমগুলো আছে। কি মনে হচ্ছে এবার দাম কেমন পাচ্ছেন আপনারা? এবার দাম নেই আমের, যে আম আমরা এটা উঠতে 2400-2500 টাকা বিক্রি করি, সে আম এখন বিক্রি করছে 1800 থেকে 2000 টাকা। কেন দাম কেন কম? আমের ফলন বেশি, সেই ফলন বেশি। জি, সত্যি আপনি শুনছিলেন যে এবার গতবার কিন্তু সেই রকম আশানুরূপ যে ফলন সেটি কিন্তু ছিল না, তবে এবার আমের প্রচুর ফলন, গাছে গাছে প্রচুর আম, সে কারণে কিন্তু যেটি হয়েছে যে আমের দাম কম পাচ্ছেন এমন ব্যবসায়ীরা বলছেন। তবে আরেকটি বিষয় যে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি যে বানেশ্বর হাট সেটি কিন্তু জমে ওঠেনি, কারণ এই মূল যে বাজারটি, সেটি মূল বাজারটি এই যে খিরসাপাত নামে বেশি পরিচিত। এই খিরসাপাত। রুশো, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর আমের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। এবার কোরবানির ঈদের আগে চট্টগ্রামের ভোগপণের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এখনো পর্যন্ত লবঙ্গের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। কমেছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, ধনিয়া সহ সব ধরনের মশলা পণ্যের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও পাইকারি বাজারে ক্রেতা না থাকায় দামে প্রভাব পড়ছে বলছেন ব্যবসায়ীরা। ক্রেতারা অবশ্য বলছেন গত 1 বছর ধরে গরম মশলার দাম বেড়েছে অসহনীয় মাত্রায়, এরপর আর কমেনি। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মশলার মোকামগুলো ভর্তি নানান রকম বাহারি মশলা পণ্যে। ব্যবসায়ীরা জানান এ সপ্তাহে ইন্দোনেশিয়া থেকে আসা লবঙ্গের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। তবে এলাচ, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা সহ সব ধরনের মশলা পণ্যের দাম নিম্নমুখী। 602 টাকা থেকে জিরা মার্কেটে কম বর্তমানে 585 চলে আসছে। মিষ্টি জিরা 167 টাকা, 65 টাকা, দারচিনি 390 টাকা। যারা গ্রামে বিক্রি করতেছে এদেরও বেচা বিক্রি নেই, এরা বেচা বিক্রি করতে না পারলে আমাদের এখানে পাইকারি বাজারে আসে এরা মাল কিনে নিচ্ছে না, এই জন্য বেচা বিক্রিটা কম। মশলার সাথে রিলেটেড যা আছে কোনো কিছু দাম বাড়ে নাই আর বাড়বে না সামনে। গুয়েতেমালা এবং ইন্ডিয়া থেকে আসা লার্জ মিডিয়াম গ্রেড এলাচ 300 টাকা কমে বিক্রি হচ্ছে 4100 টাকায়। আর সবচেয়ে ভালো মানের গুয়েতেমালা থেকে আসা আরএস জাম্বো এলাচ 100 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 4750 টাকায়। চায়না দারুচিনির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 370 টাকায়। আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনির দাম কমেছে 30 টাকা। এখন আমরা নিশ্চিত। মাদাগাস্কার, ব্রাজিল থেকে আসা গোলমরিচের দামও 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 1080 টাকায়। বিশ্ববাজারে কমায় ধনিয়া, জিরার দামও নিম্নমুখী। তবে বাজারে ক্রেতা নেই জানান ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর বসে থাকি যে রমজানের পরে কোরবানের একটা সিজন মশলার ভালো চলে, অন্তত পক্ষে লং, এলাচি, ডালচিনি, জিরা এসব আইটেম খুব ভালো চলে, কিন্তু এইবার এটা চলতেছে না। বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি বা পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত না হলে মশলা পণ্যের দামে হেরফের হবে না বলছেন ব্যবসায়ীরা। এখানে মালের ড্যামেজ দিতে হচ্ছে, মালের ড্যামেজ উঠতেছে, এগুলি আমরা যেখানে আমাদের আপনার মাধ্যমে কাস্টম চেয়ারম্যান মহোদয়কে বিনীতভাবে জানাবো যে এগুলি যেন অতি সহজে যেন এটা সুরাহা করা হয়। গত বছরের জুলাই থেকে এবছরের এপ্রিল পর্যন্ত গত 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে এলাচ এসেছে 1613 মেট্রিক টন, দারুচিনি এবং লবঙ্গ এসেছে যথাক্রমে 10,543 এবং 2,154 মেট্রিক টন, গোলমরিচ এসেছে 1009 মেট্রিক টন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসের ডাকাতি এবং আবারও নারী যাত্রীদের শ্লীলতা হানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল লুটপাট চালায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ, তবে এখনও কেউ আটক হয়নি। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাতে ঢাকার আব্দুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস কমপক্ষে 45 জন যাত্রী নিয়ে যাচ্ছিল রংপুরে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাল, আশুলিয়া থেকে বেশ কয়েকজন যাত্রী ওঠেন বাসটিতে। এরপর রাত 11:30টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা পৌঁছালে যাত্রী বেশি 8 থেকে 10 জন অস্ত্রের মুখে বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতরা সবার চোখ মুখ বেঁধে ফেলে। এরপর যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবারও ঢাকার দিকে চলতে থাকে তারা। এর মধ্যে যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা, গহনাসহ অন্যান্য মালামাল লুট করে নেয় তারা। এরপর বাসে থাকা নারী যাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা করে। ডাকাত দল সারা রাত বাসটি নিয়ে এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। পরে ভোর 5:30টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে চলে যায় তারা। পরে বাসের চালক যাত্রীদের নিয়ে টাঙ্গাইল সদর থানায় যায়। 2-3 করে জায়গায় উঠছে। জায়গায় ওঠার পরে আমার এলেঙ্গা আসার আগে বলছিল যে এলেঙ্গা কত দূর। হ্যাঁ, বলতেছে ভাই অল্প কিছুক্ষণের মধ্যে এলেঙ্গা পৌঁছাবো। তা বলতেছে ভাই ঠিক আছে। এলেঙ্গার এই ভাই মনে করেন হাফ কিলো পার হয়েছি। তার মধ্যে মনে করেন ওরা 3 জন ড্রাইভারও মানে চাকু বাজাইছে। ডাকাইতের মধ্যে একজন ড্রাইভার সাথে আর হেল্পার, ড্রাইভার আর সহযোগীদেরকে বান্ধার পরে বলতেছে এদের সাথে আমাদের স্টাফের সাথে গরমিল আছে, আপনারা কোনো হইচই করবেন না, চিল্লাচিল্লি করবেন না। টাকা পয়সা কাগজ যা যেটা পাইছে চিন্তা করে নিয়ে সবুর রাত মনে হয় 6-7 ঘন্টা ঘুরে নেওয়া হয়েছে গাড়ি। সবার থেকে শোনা জানার টাকা পয়সা যা আছে সব কিছু নেওয়া হয়েছে এবং মেয়েদের উপরে মানে খারাপ আচরণ করা হয়েছে, কিন্তু চেষ্টা করছে কিন্তু কারো কিছু করতে পারেনি। টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, যাত্রী ও স্টাফদের কাছ থেকে পুরো ঘটনা শুনে একটি মামলা দায়ের হয়েছে। ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা, এই জন্য এই ডাকাতির সাথে তৎসল শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। অভিযানিক টিম, আমাদের জেলা সদর থানা পুলিশের টিম, ডিবি টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কেই ইউনিক রয়্যালস নামের একটি বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানি হয়েছিল। মনিরা কাজুরি, 71। গাজীপুরের টঙ্গীতে আলাদা অভিযানে ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নতুন বাজার এবং আরিচাপুর এলাকায় আলাদা 2 জায়গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, 13 গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, আটককৃতরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঈদযাত্রা সড়কের নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সড়কে বাস ডাকাতির ঘটনা সহ নানা ঘটনা প্রতিদিনই ঘটছে। সেক্ষেত্রে ঈদ যাত্রায় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি জানিয়েছেন সংশ্লিষ্টরা? চৈতি আসলে একটি শিল্প অঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু প্রায় 1.5 লাখ শ্রমিক কিন্তু বসবাস করেন এবং তারা কিন্তু প্রতিনিয়তই ঈদে ঘরমুখী নারী টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। ঠিক এবারও কিন্তু পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি এখানকার ঢাকা জেলা অতিরিক্ত সার্কেল পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এবার ঈদে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে। তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা যে সকল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেগুলোতে তাদের অতিরিক্ত পুলিশ টিম থাকবেন। তাছাড়াও যেহেতু গতকাল এই বাইপেল স্ট্যান্ড থেকেই কিন্তু আল ইমরান নামে একটি পরিবহন যদি টাঙ্গাইলে যায়, সেখানে গিয়ে কিন্তু ডাকাতির একটি ঘটনা ঘটে। ঠিক সেই পরিপ্রেক্ষিতে এই পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলার পরে তিনি যেমনটি জানিয়েছেন যে তারা 1 কিলোমিটার পর যে মোবাইল টিম, সেই মোবাইল টিম কিন্তু তারা রাখবেন। তাছাড়াও ঈদকে ঘিরে কোরবানির যে সকল পশু এই ঢাকা, টাঙ্গাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যাতায়াত করবে, তাদের যেন কোনো প্রকার চাঁদাবাজি না হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের একটি বিশেষ নজরদারি রাখবেন। তাছাড়া এই বাইপেল স্ট্যান্ডে সহ বিভিন্ন স্ট্যান্ডে যে সকল কাউন্টার গুলো রয়েছে সেই কাউন্টার গুলোতে কিন্তু পুলিশের একটি নজরদারি থাকবে এবং এখানে কোনো চাঁদাবাজি হলে তাদের সাথে সাথে গ্রেপ্তার এবং মামলার বিষয় কিন্তু নিশ্চিত করেছেন। যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গেল 5 মাসে কিন্তু আশুলিয়া থানায় 3টি ডাকাতি ঘটনা ঘটেছে, যার মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ছিল ককটেল ফুটে একটি স্বর্ণের দোকানে ডাকাতি। তাছাড়া 8টি চুরির ঘটনা মামলা হয়েছে এবং 5টির মতো ঘটনা কিন্তু ছিনতাইয়ের মামলা হয়েছে এবং এই সকল ঘটনার মামলায় কিন্তু মোট 15 জন আসামিকে কিন্তু গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। চৈতি, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রার সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।
অটোপাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য ASM আমানুল্লাহর উপর হামলায় তিনি আহত হয়েছেন। দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে গেটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কিছুটা আহত হয়েছেন উপাচার্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশাসনিক ভবনে গেটে গাড়ি থেকে নামার সময় উপাচার্যকে ঘিরে ধরেন স্নাতক 2022 বর্ষের পরীক্ষার্থীরা। এ সময় তাদের মধ্যে কয়েকজন উপাচার্যের ওপর হামলা করেন। এদিকে অটোপাসের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের এই অন্যায় দাবি মেনে নেওয়া হবে না। এছাড়া উপাচার্যের উপর এমন হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গাইবান্ধার ফুলঝুরিতে 6 ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে ফুলঝুরি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে। পরে ফুলঝুরি থানার ওসি হাফিজুর রহমান জানান, একটি নাশকতা মামলা এবং ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত 6 জনের মধ্যে 3 জন বিগত সরকারের সময় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। পৌর ছাত্রদলের উদ্যোগে বুধবার রাতে সার্কিট হাউস মোড়ের শহীদ হৃদয় তারুয়া চত্বর থেকে মশাল সহ বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনালী ব্যাংক মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেন। এরপর মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তাই জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা করা হলে বিএনপি প্রয়োজনে আবারও রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদ। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। কয়সর এম আহমেদ বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, আর ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন জরুরি। তিনি হুঁশিয়ারি দেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন না দিলে বিএনপি সহ এদেশের মানুষ আবারও রাজপথে নামবে। আমরা দীর্ঘদিন মুক্তিতে পাই নাই, যে মুখের জন্য দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, যত দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে। কি বলে, যদি নির্বাচন দিতে টালবাহানা করেন তাহলে বিএনপি প্রয়োজনে আবার আন্দোলনে নামবে, আন্দোলনে আবার নামবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো আন্দোলনের মূল লক্ষ্য পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারি থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। দেশের জনগণের মধ্যে এখন এই সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেটি ভালো লক্ষণ নয়। বিএনপির এই সদস্য সংগ্রহ কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর ও জেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। মোংলায় শ্রমিক সংঘ মাঠে বিএনপির সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনসিপি। এর প্রতিবাদে থানা ঘেরাও করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমির চোকদার বাদী হয়ে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী সহ 21 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরে এই মামলার প্রতিবাদে বুধবার বিকেলে থানা ঘেরাও করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা 48 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে বুধবার রাতের মধ্যে এনসিপির
বিরুদ্ধে বিএনপির দেয়া মামলার রেকর্ডের দাবি জানায়। অন্যথায় লাগাতার কর্মসূচিতে মোংলা বন্দর অচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী হবে এনসিপি। এর আগে মে দিবস উদযাপন উপলক্ষে 29 এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সমাবেশ করতে দেয়নি প্রশাসন। তবে বিকেলে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করলে তারা সংঘর্ষে জড়ায়। তরুণদের সম্পৃক্ত করে বাংলাদেশে আবারও তারুণ্যের জাগরণ করে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। নওগাঁয় বুধবার রাতে একটি হোটেলে পর্যবেক্ষণ সভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে এখনো গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আব্দুল মুনায়েম মুন্না আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কাজের কোনো মিল নেই। তারা রাষ্ট্র এবং জনগণকে কোনো রকম তোয়াক্কা করছে না। বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করতে এই সভা হয়। লালমনিরহাটের 5টি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রংপুর বিজিবি সদর দপ্তরের আয়োজনে বুধবার বিকেলে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। বিজিবি সদস্যরা ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, বিয়ার সহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেন। সব মিলিয়ে ধ্বংস হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা বলে জানায় বিজিবি। বগুড়া শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করা জমিতে স্কুল ভবন সরিয়ে নির্মাণ করা হচ্ছে মাছের আড়ত, তাও প্রশাসনের নাকের ডগায়। রণবীর বালায় এই আড়ত বসিয়েছে একটি চক্র। শিক্ষা বিরোধী এই কাণ্ডে চারিদিকে নিন্দার ঝড় উঠলেও মাছ ব্যবসায়ীদের একাংশ দেখাচ্ছেন নানা যুক্তি। তার চেয়ে বড় কথা, আড়ত নির্মাণে ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। যদিও স্কুলের জমিতে আড়ত নির্মাণ বন্ধে জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলে মাসুদ বাবু। শেরপুরের রণবীর বালা এলাকায় দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে 2004 সালে গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বছর দুয়েক পর সড়কের দুই পাশে 15 ও 21 শতক পরিমাণ দুটি পৃথক জমি স্কুল নির্মাণের জন্য দেয় এলাকার একজন দাতা। এখন সরকারি উদ্যোগে স্কুল নির্মাণ না হওয়ার অজুহাতে স্কুলের সেই জমিতে মাছের আড়ত নির্মাণ করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এরই মধ্যে স্কুল ভবন সরিয়ে নেওয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে সাংবাদিকদের উপরেই দলগতভাবে চড়াও হন ওই চক্রের লোকজন। আমাদের বেচাকেনায় সকাল 8টার থেকে 9টা পর্যন্ত, আবার মনে করেন 9টার থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত, তারপর শেষ বেচাকেনা। কথা বলছেন, সকালবেলা স্কুল চলবে। মনে করেন এই এলাকার মধ্যে আমাদের কোনো স্কুল নাই। এই স্কুলের জন্য মনে মুরব্বীরা দিয়ে দিচ্ছে, সেই জিনিসটা মনে করেন তারা নিয়ে যায় মাটি কাটি গরিবের হক। আমাদের ছেলেপেলেরা ওখানে লেখাপড়া করবে, আমরা অবিলম্বে ওইখানে স্কুল স্থাপিত চাই। ব্যবসা যে কোনো জায়গায় করতে পারবে, কিন্তু আমাদের দাবি যে স্কুলটা হোক। এখনো সরকারি বেতন পান না শিক্ষকরা, তাই মাছ ব্যবসায়ীদের এক অংশের এই উদ্যোগে সামিল হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। নতুন স্থানে দ্রুত পাঠদান শুরু করবেন বলেও জানান তিনি। কারণ জায়গাটা নিচু ছিল, এখানে জায়গাটা বড় আছে, সেই জন্য এখানে জায়গাটা করছি আমরা। দেখুন ঠিক আছে, সমস্যা নেই। টিও স্যারকে আমরা জানি, তো টিও স্যার জানে, এসিলেন জানে, এবং টিওনো স্যারও জানে, সবাই জানে। এদিকে স্কুলের জমি নিয়ে এমন কাণ্ডে হতবাক জমিদাতা। এলাকাবাসীও এ নিয়ে ক্ষোভ জানান। স্কুল তারা প্রতিষ্ঠিত করুক, আমি এটাই চাই। গ্রামের সবাই বলতেছিল যে গ্রামে স্কুল নেই। এরকম অনেকদিন ঘোরাঘুরি পরে, প্রায় বছর 5-6 ঘোরাঘুরির পরে আমি রাজি হয়েছি। স্কুল নির্মাণ নিয়ে কথা বলতে চাইলে নানা দাপ্তরিক কাজে জটিলতা দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদিও জেলা প্রশাসক জানান স্কুলের পক্ষে তিনি কঠোর অবস্থান নেবেন। যারা জায়গা জমি দান করেছিল
তারা যেহেতু আমি জেনেছি যে তারা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত না করেই তাদের নিজ উদ্যোগে তারা এই জায়গাটা দান করে। এই জায়গাটা আমরা প্রতিটি থাকবে, যেহেতু সেটা মহাপরিচালক বরাবর দানকৃত, এখানে কোনো আরব প্রতিষ্ঠা আমরা অন্তত লিখিতভাবে কোনো অনুমতি দেওয়া হবে না। স্কুলের জায়গা যেই দেখ না কেন, যেখানে বাচ্চারা পড়ে স্কুলে যায় সেই জায়গাটা এক্সিস্টিং থাকবে। মাছের ব্যবসা যারা করবে তারা সরে যাবে, তারা বিকল্প জায়গা দেখ। এই মুহূর্তে স্কুলের শিক্ষার্থী রয়েছে প্রায় 1.5 শতাধিক। জমির টানপোড়েনে তাদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। সাগরে মাছ ধরা চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। কাগজে কলমে এই নিষেধাজ্ঞা কঠোর হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। অনুসন্ধানে জানা গেছে পটুয়াখালী রাঙ্গাবালী সাগর জলসীমায় দিনে দুপুরে চলছে মাছ ধরার প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন এমন চিত্র নিষেধাজ্ঞার উদ্দেশ্যকে ব্যাহত করছে, হুমকিতে ফেলছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজনন। আজ 22 মে বিশ্ব জীববৈচিত্র্য দিবসে কামরুল হাসানের প্রতিবেদন। চরমন্তাজ স্লুইস ঘাট রাঙ্গাবালীর সবচেয়ে বড় মাছের ঘাট। নিষেধাজ্ঞার এই সময় ঘাট থাকার কথা ছিল কর্মহীন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অনেকেই ট্রলারে বরফ তুলছেন, কেউ তুলছেন ডিজেল আর সিলিন্ডার গ্যাস। প্রস্তুতি চলছে সাগরে মাছ ধরার। দেখা যাচ্ছে ঘাট থেকে বাজার সদাই নিয়েও অনেকে সমুদ্র যাত্রা করছেন, আবার কেউ সাগর থেকে ফিরেও আসছেন। আমরা এই মাছটা ধরতাম, আমরা শিবসরে নাম দিয়া পাশা দিয়ে এই লাইন ধরে মাছ ধরি, আমরা মাছ ভালো পাই। এই চিত্র কতটা ভয়াবহ তা বুঝতে 71-এর ক্যামেরা পৌঁছে যায় সাগর মোহনায়, বুড়ো গৌরঙ্গ নদী পেরিয়ে চর হেয়ার মোহনায়। সেখানে দেখা যায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে মাছ ধরার উৎসব। সেখান থেকে বঙ্গোপসাগরে ঢুকতেই চোখে পড়ে অগণিত ট্রলারে চলছে মাছ ধরা। টাইগার চিংড়ি, কাঁকড়া বা সামুদ্রিক নানা মাছ সবই ধরা হচ্ছে জেলে ট্রলারগুলোতে। কালকে থেকে 7 দিন কি 8 দিন 9 দিন এভাবে ধরা পড়ে। মাছ না হয় বরফ শেষ না হয় আসেনি। যে 58 দিনের অবরোধ শুরু হয়েছে, এর মধ্যে যদি আমাকে চাল দেয় তা আমাকে একটু উপকার হয়। মাছ ধরা শেষে মোহনায় আসে কেনা বেচার পালা। মাছ ওঠানো হয় ক্যারিং বোটে, চলে বেচা কেনা। নৌ পুলিশের দাবি তাদের সক্ষমতা সীমিত। ছোট নৌযান নিয়ে বৈরী আবহাওয়ায় গভীর সাগরে যাওয়া সম্ভব হয় না। আমাদের যে ট্রলার বৈরী আবহাওয়ার কারণে মাঝে মাঝে আমরা সমুদ্রে মুখ করতে পারি না। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা আইনটা মানবে না বা সাগরে মাছ ধরতে যাবে আইন অমান্য করে, তাদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন নজরদারির দুর্বলতা আর সহায়তার ঘাটতি, এই দুয়ের কারণে নিষেধাজ্ঞা হারাচ্ছে কার্যকারিতা। এতে জীববৈচিত্র্য ও মাছের উৎপাদন হুমকির মুখে পড়ার শঙ্কা রয়েছে। যে ঘাটগুলো রয়েছে এইগুলাকে ডিজিটালাইজড করতে হবে, যে কি পরিমাণ নৌকা আসলে এই সাগরের দিকে যাচ্ছে এবং তারা কি পরিমাণ মাছ নিয়ে আসছে, এবং এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই অবরোধের সময় কিন্তু তারা যেতে পারবে না। সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সমুদ্র জলসীমায় 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কামরুল হাসান, 71, রাঙ্গাবালী, পটুয়াখালী। আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে বিমান বাহিনীর 86তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, বর্তমান সরকার প্রতিটি বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের পাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং পরিবেশিত হয়। এবছর 86তম বাফা কোর্সে 45 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছেন, তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
আমি অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে বুধবার দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 5 জন বিশিষ্ট চক্ষু চিকিৎসক দিনভর প্রায় 500 দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন। এ সময় অধ্যাপক এবিএম সাত্তারের সভাপতিত্বে অতিথিরা চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।